কমলজিৎ কৌরকে তার বাপের বাড়িতে ফেলে দিয়ে চলে গেল তার শ্বশুর যশবন্ত সিং মান। পুরো গিল খানদানের মুখে থুতু ছিটিয়ে দিয়ে গেল। কমলজিতের বাবা গুরবচন সিং গিল মেয়েকে ধাক্কা মারতে মারতে ঘরে ঢুকিয়ে বাইরে থেকে তালা বন্ধ করে দিয়ে স্ত্রীকে সাবধান করে দিল, খবরদার, কেউ যদি দরজা খুলতে চেষ্টা করো তো খতম করে দেব একদম। রূপিন্দর কৌর গিল স্বামীকে চেনে, মিথ্যে শাসানি নয় এটা, যা বলল সত্যিই তাই করে বসতে পারে। এখন মাথা ঠিক নেই, অকল্পনীয় অপমান আর দুর্দান্ত ক্রোধে দাউ দাউ করে জ্বলছে জাট রক্ত। রূপিন্দর কৌরও খাঁটি শিখের মেয়ে, শিখ পাঞ্জাবির বউ, জাঠের গরম রক্ত তারও, কিন্তু সে এখন জ্বলছে না, পুড়ছে। শরমের চ্যাটচ্যাটে বিষ পুড়িয়ে খাক করে দিচ্ছে তাকে। এই লজ্জা, এই যন্ত্রণা মেয়ের মা ছাড়া আর কেই বা বুঝতে পারবে? জন্মদাতা বাপও পারে না বুঝতে। কৃপানে হাত রেখে দাঁত কর্মর করে কঠিন শপথ নিতে নিতে বেরিয়ে যায় গুরবচন সিং গিল। আর একই সঙ্গে চোখে জল আর জ্বালা নিয়ে গুরু নানকের ছবিতে মাথা কোটে রূপিন্দর কৌর গিল। হায় গুরুজি, হায় রব্বা, এ কি করলে তুমি? যাকে নিয়ে তো অশান্তি সে কমলজিৎ কৌর মান। সে নিশ্চিন্ত মনে হাঁটুতে মুখ রেখে বসে আছে। লজ্জা, শরম বা ভয়, উদ্বেগ কিচ্ছু নেই। বারবার হেসেছে সে, এখনো বন্ধ ঘরে বসে বসে হাসছে। স্বামীর সোহাগ পেয়েছে সে। সোহাগ রাতেই স্বামী সংসর্গ হয়েছে তার। সে সোহাগান। কুলদীপের বাচ্চা রয়েছে তার পেটে। প্রথমে খেয়াল করেছিল কমলজিতের শাশুড়ি সুখদেব কৌর মান। বউ খেতে পারে না, প্রায় বমি করে, চোখের নিচে কালির আস্তর। সুখদেব ভেবেছিলেন নিশ্চয়ই কোনো অসুখ করেছে তার। হবে না, যা ঘটে গেল। চোখের জল মুছতে মুছতে কমলজিতের গায়ে হাত বুলিয়ে দিয়ে সস্নেহে জিজ্ঞাসা করেছিলেন, তোর বাপুজিকে বলি ডাক্তার আনতে? কমলজিৎ উল্টে তার শাশুড়িকে জিজ্ঞাসা করল, কেউ এখনই ডাক্তার এসে কি করবে? কেন, তোকে দেখে যাবে। জরুর তোর কোনো বিমারি হয়েছে। বিমারি? অসুখ? কমলজিৎ খিলখিল করে হেসে উঠেছিল। হাসতে হাসতেই তারপর একেবারে স্তম্ভিত করে দিয়েছিল তার শাশুড়িকে। আরে বিমারি টিমারি কিচ্ছু না, 4 বেটা বেটির মা তুমি, তবু বুঝতে পারলে না কি হয়েছে আমার? সুখদেব কর নিজের কানকে বিশ্বাস করতে পারল না। খানিকক্ষণ হাঁ করে কমলজিতের দিকে চেয়ে রইল। তারপর বউকে ধরে প্রচণ্ডভাবে ঝাঁকুনি দিয়ে চলল, সঙ্গে হিসহিসানি। কি বললি তুই? বল, নিজের মুখে খোলসা করে বল। কমলজিৎ হাসি থামিয়ে খুব সহজভাবে বলে উঠেছিল, বাচ্চা এসেছে পেটে, আজ তাক 3 মাহিনা চলছে। সুখদেব কর্মান নিজেই নিজের মুখ চেপে ধরেছিল তার বেরিয়ে আসা চিৎকারটা আটকাতে। তারপর এলো পাথারি মারতে মারতে কমলজিৎকে শুইয়ে ফেলেছিল। কাজের লোকেরা উকিঝুঁকি দিতেই তার হুঁশ ফিরে এলো। ওড়না দিয়ে মাথা ঢাকতে ঢাকতে দৌড়ালো স্বামীর অফিস ঘরের দিকে, যে ঘরে সবসময় বাইরের লোকের ভিড় থাকে। লোকজন নিয়ে যশবন্ত সিং মান যেখানে পলিটিক্স, ইলেকশন, ভোট এ সমস্ত কাজকর্ম আলাপ আলোচনা সারে। যে ঘরে সুখদেব কর কখনো যেত না, সেই ঘরের অন্দরের দিকে দরজার শিকড় ধরে ঝনঝন করে নাড়িয়ে চলল সে। নাড়িয়েই চলল। হঠাৎ ভ্রু কুঁচকে সেদিকে তাকালো যশবন্ত সিং। স্ত্রীর চুরি পরা হাত শিকল নাড়িয়েই চলেছে। সেই দেখে অবাক হয়ে উঠে দাঁড়ালো যশবন্ত সিং। সুখদেব তো এভাবে কখনো কাজের ঘরে এসে তাকে ডাকে না। যশবন্ত সিং তখন ঘরের বাইরে বেরিয়ে এলেন।
স্বামীর কানে কানে কথা বলল সুখদেব কর। কথাটা শুনে মাথা ঘুরে চোখে ধাঁধা দেখল গায়ের এই মাতব্বর মানুষটি, রাজনীতিক লিডার যশবন্ত সিং মান। স্ত্রীর হাত চেপে ধরে টানতে টানতে নিয়ে এলো কমলজিতের ঘরের দরজায়। চাপা গর্জন করে উঠল, ডাকো ছড়িকে, আমার সামনে দাঁড়িয়ে বলুক তোমাকে যা বলেছে তা সচ বাত। সুখদেব করকে ডাকতে হলো না কমলজিৎকে। মাথায় ওড়না জড়িয়ে ধীর পায়ে শ্বশুরের সামনে এসে দাঁড়ালো কমলজিৎ। যশবন্ত সিং এর চোখের দিকেই তাকিয়ে সে স্পষ্টভাবে জানিয়ে দিল, হ্যাঁ, সে যা বলেছে সত্যিই বলেছে। তার সাহস দেখে তাজ্জব হয়ে গেল দুজনে। যশবন্ত সিং মান তখন কোমরের কৃপানে হাত দিল। কে কে সে? নাম বল তার, এক্ষুনি নাম বল। মুখ তুলে পরিষ্কার জবাব দিল কমলজিৎ, তোমাদের বেটা কুলদীপ সিং মান। 82 শিক্ষা থাপ্পড়ে ছিটকে পড়ল কমলজিৎ কর। বাইরে থেকে শেকল তুলে যশবন্ত সিং স্ত্রীকে বলল, আমি এক্ষুনি বদ্যি আনাচ্ছি, তুমি বুড়িয়াকে খবর পাঠাও। ওরাই আসলে ঠিক বলতে পারবে সত্যি না মিথ্যে। বুড়িয়া হলো এই খানদানে পুরানো দাইমা। যখন ডাক্তার বদ্যির চল ছিল না, তখন এ বংশের সমস্ত প্রসব হয়েছে তারই হাতে। এখন তার বয়স হয়ে গেছে, কিন্তু তার অভিজ্ঞতার দাম অনেক। যশবন্ত সিং মানের বিশ্বস্ত বদ্যি। আর বুড়িয়া কমলজিৎকে পরীক্ষা করে জানিয়ে গেল, ঠিকই গর্ভই হয়েছে। আর বহু তো নিজের মুখেই স্বীকার করেছে 3 মাহিনা হয়েছে। মাথার পাগড়ি খামচে ধরল যশবন্ত সিং মান। সুখদেব কর মুখে উর্নি চেপে কেঁদে উঠল, আর ভারী নিশ্চিন্ত হয়ে হাসল কমলজিৎ। সুহাগান হয়েছে সে। এই সোজা কথাটা এরা কেন বুঝতে পারছে না? কমলজিৎ কাউরের সোজা কথাটা ক্ষুরধার কৃপানের চেয়েও বহুগুণ তীক্ষ্ণ হয়ে মান খানদানকে টুকরো করে দিচ্ছিল। যশবন্ত সিং হ্যাচকা টানে তাকে দাঁড় করিয়ে দিল। তারপর বলল, চল, তোর বাপের বাড়ি গিয়ে এর ফয়সলা হবে। কমলজিৎ কৌর মান সুহাগন নয়, কমলজিৎ কৌর মান বিধবা। সবাই জানে সোহাগরাত হয়নি তার, শরীরে সে এখনো কুমারী। কিন্তু এখন তার পেটে 3 মাসের বাচ্চা হয় কি করে? নমস্কার, গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। সকলের কুশল কামনা করে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদের শোনাব সর্বাণী মুখোপাধ্যায়ের কলমে একটি ভৌতিক গল্প, সংসর্গ। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য সকলের কাছে অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করবে এরকমই আরও ভালো ভালো গল্প আপনাদের সামনে পাঠ করার। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার সহযোগিতা করবেন। আপনাদের সকলকে অনুরোধ করছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতার ভালোবাসা আমার একমাত্র কাম্য। ইতিমধ্যে যে সকল শ্রোতা বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমার সহযোগিতা করছেন, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। শুরু করছি আজকের গল্প। পাঞ্জাবের ফরিদকোট জেলার এক গ্রাম দৌলতপুরা। সেখানে সমান সমান 2 সম্পন্ন জাটের ঘর, মান আর গিল। তাদের 2 ছেলে, যশবন্ত সিং মান আর গুরবচন সিং গিল। ছোট থেকে একসঙ্গে ওঠা বসা, একসাথে বড় হওয়া, বিয়ে শাদিও কয়েকদিনের এদিক ওদিকে। ওদের বউরা সুখদেব কৌর মান আর রূপিন্দর কৌর গিলও স্বামীদের বন্ধুত্বের সুতোয় নিজেদের জড়িয়ে নিয়েছিল। যশবন্ত সিং মানের 3 মেয়ের পরে একমাত্র ছেলে কুলদীপ। আর কুলদীপের জন্মের পরের বছরই এতদিন ধরে নিঃসন্তান থাকা গিল বংশের কোল ভরে এলো কমলজিৎ। গুরবচন সিং মিঠাই নিয়ে নাচতে নাচতে গেল জিগরি দোস্ত যশবন্তের বাড়ি।
যশবন্ত সিং গম্ভীর মুখে বলল, মেয়ে হয়েছে বলে এত ফুর্তি কিসে? ও ছড়ি কি তোমার নাকি? গুরবচন সিং গিলের হাসি নিভে গিয়েছিল। হকচকিয়ে স্বামীর দিকে তাকালো সুখদেব কৌর মান। তার কোলে 1 বছরের কুলদীপ। স্ত্রী আর বন্ধুর মুখের দিকে আর চোখে চেয়ে ছেলেকে কোলে তুলে নিয়ে লোফালোফি খেলা শুরু করলো যশবন্ত সিং মান। দাড়ির ফাঁকে ফাঁকে হাসির ঝলকানি। ও ছড়ি আমার, এজন্যই তো 3-3টে মেয়ের পরে বেটা এসেছে আমার ঘরে। এ কুলদীপ, লড়কি সেয়ানা হলে উঠিয়ে নিয়ে আসবি। এ ঘরই তো আসলি ঘর ও ছড়ির। ছুড়ে দেওয়া কুলদীপকে এবার লুফে নিল গুরবচন সিং গিল। অট্টহাসি, কোলাকুলি আর জড়াজড়িতে বুড়ো খোকা হয়ে গেল 2 বন্ধু। সুখদেব কৌর ছুটল মিষ্টি আনতে। গুরবচনের কাঁধে চেপে ফিকফিকিয়ে হাসতে লাগলো ছোট্ট কুলদীপ। তাই দেখে বল্লে বল্লে করে কয়েক পাক ভাংড়া নেচে নিল গুরবচন সিং। দেখেছ, ছড়ির কথায় এখনই কেমন খুশ হয়েছে আমার দামাদ। যশবন্ত সিং মান আর গুরবচন সিং গিলের ছোটবেলার মতোই হাত ধরাধরি করে বড় হতে লাগলো কুলদীপ আর কমলজিৎ। ঝগড়া, মারামারি, দস্যিপনা চলতে লাগলো পাল্লা দিয়েই। দুজনের মায়ের হাতে একসঙ্গে চড়চাপড় যেমন খেয়েছে, তেমনি একসাথে 2 মায়ের কাঁধে কোলে চেপেও ঘুরেছে দুজনে। ক্রমশ মারামারিটা চলে গিয়ে ঝগড়ার জায়গায় এলো অভিমান। আর ছোটবেলার দস্যিপনার চেহারা পাল্টে বড়বেলার নতুন খেলা, যার নাম প্রেম। আর এর সঙ্গে মিশল অন্ধবিশ্বাস, যা ছোটবেলা থেকে শুনে এসেছে তারা। ওদের জন্মের আগে থেকেই স্বয়ং রাব্বা ওদের শাদী পাক্কা করে রেখেছে। বিয়ের দিন ঠিক হলো কমলজিতের যখন 20 বছর বয়স আর কুলদীপের যখন 21 বছর বয়স। গুরবচন সিং একটু পুরনো ধাঁচে। সে চেয়েছিল আরো আগে শুভ কাজটা হয়ে যাক, কিন্তু যশবন্ত সিং রাজনীতি করা, আধুনিক আর প্র্যাকটিক্যাল একটু বেশি। সে বন্ধুকে বুঝিয়েছিল, আজকালকার জমানায় ছেলের অন্তত বিয়ে পাশটা থাকা উচিত। তাছাড়া একটা চোখ টিপে 4 ছেলে মেয়ের বাপ যশবন্ত কম বয়সের ফিচেল হাসি দিয়েছিল একটা। এখন অ্যাডভার্টাইজমেন্টে সমানে বলছে 20 বছরের আগে মেয়েদের মা হওয়া ঠিক নয়। কিন্তু ও ছোড়াছড়ি সেই ছোট্ট থেকে এমন গায়ে গায়ে লেগে মিশেছে যে শাদী হওয়া মাত্র আমরা নানা নানি আর দাদা দাদি হয়ে যাব। তাই একটু দেরি করে দেওয়াই ভালো। বন্ধুর কথায় গুরবচন সিং গলা ফাটিয়ে বাড়ি কাঁপিয়ে হাসতে শুরু করেছিল। যশবন্ত সিং মান পাক্কা কথার মানুষ। কমলজিতের 20 বছর বয়স হতে হতেই কুলদীপও বিয়ে পাশ করে নিল ফরিদকোট জেলা কলেজ থেকে। যশবন্ত সিংও ভালো দিন দেখে আত্মীয়, বন্ধু বান্ধব আর দৌলতপুরার বিশিষ্ট লোকজনদের নিয়ে চলে গেল গুরবচন সিংয়ের বাড়ি। আংটি, লাল চুড়ি, দোপাট্টা, চূর্ণি আর মিঠাই নিয়ে মেয়ের সাগান করে এলো। কদিন পরে মেয়ের চাচা, মামা আর গ্রামের দলবল নিয়ে গুরবচন সিং গেল কুলদীপদের বাড়ি। আংটি, ঘড়ি, জরির পাগড়ি এই সমস্ত নিয়ে ভাবি জামাইকে আশীর্বাদ করে বিয়ের দিন ঠিক করে ফিরল যশবন্ত সিংয়ের বাড়ির থেকে। শুভ কাজের দিন সকালবেলা, বেলা 12টার মধ্যে সারতে হবে বিয়ে। শাদীর সকাল থেকে ব্যস্ত হয়ে পড়ল গিল খানদান। ছেলের বাড়ি থেকে আসা হলদি, আটা, দহি, তেল দিয়ে মেয়েকে বাপের ঘরে শেষ কুমারী স্নান, নাই ধই করিয়ে কনের সাজে সাজালো গায়ের মেয়েরাই। বিয়ের মণ্ডপ তৈরি। শিখদের পবিত্র ধর্মগ্রন্থ সাহেব স্থাপন করে গুরুদুয়ারার পূজারী ঠাকুর গ্রন্থি অপেক্ষা করছে বারাত আসার জন্য। বধূ বেশে বসে কমলজিৎ ভাবছে, চুলের চূড়ায় কাঠের নতুন কাঙ্গা, হাতে ঝকঝকে করা, কোমরে বড় কৃপান আর আশীর্বাদী জরির পাগড়ি পরে কুলদীপ আসছে সত্যি তাকে এবার উড়িয়ে নিয়ে যেতে, যেটার জন্য দুজনেই কতদিন ধরে অপেক্ষা করে আছে, যেটার জন্য তাদের দুজনেরই জন্ম।
যা তাদের জন্মের আগেই ঠিক হয়ে আছে। গায়ে কাটা দিল কমলজিৎ কর গিলের, যে আরেকটু পরেই কমলজিৎ কর মান হয়ে যাবে। যশবন্ত সিং মান বরযাত্রী ঢুকলো গুরবচনের বাড়িতে, কিন্তু বর ছাড়া বরযাত্রী। শাদির আগে বর গুরুদুয়ারায় প্রণাম সেরে মেয়ের বাড়িতে যাবে, এটাই সামাজিক রীতি। গুরুদুয়ারা থেকে বেরোনোর সময় তাকে তুলে নিয়ে গেছে উগ্রপন্থীরা। যশবন্ত সিং মান তাদের শত্রু, তার রাজনৈতিক আদর্শ তাদের বিপক্ষে। ভারতবর্ষ যাতে ভাগাভাগি হয় সেই দিকেই মদত দেয় এই উগ্রপন্থীরা। তারা অনেক চেষ্টা করেছে যশবন্ত সিং এর মতো কাজের লোককে তাদের দিকে টানতে, কিন্তু কিছুতেই পারেনি। দৌলতপুরা গাঁওকে যে উগ্রপন্থীদের ঘাঁটি বানানো যাচ্ছে না, তা এই যশবন্ত সিং মানের জন্য। তাই আজ শাদির দিন মৌকা বুঝে কুলদীপকে তারা নিয়ে গেছে। বদলি চুক্তি, ছেলেকে ফেরত চাও তো হাত মেলাও। যশবন্ত সিং মান এই অবস্থাতেও বরযাত্রী নিয়ে মেয়ের বাড়িতে এলো। খবরটা ততক্ষণে সারা গ্রামে ছড়িয়ে গেছে। কান্নার রোল উঠেছে গুরবচন সিং এর ঘরেও। মাথায় হাত দিয়ে মণ্ডপে বসে আছে গুরবচন সিং গিল। যশবন্ত বন্ধুর হাত ধরে বলল, শেরের বাচ্চা কখনো হায়নার সাথে হাত মেলায় না। ওঠো, যা হবার হয়েছে, কিন্তু মেয়ে যেন লগ্নভ্রষ্ট না হয়। আমার দলের যত জাট ছেলে আছে তাদের মধ্যে থেকে তোমার পছন্দ করে কমলের জন্য একজনকে বেছে নাও। বন্ধুর হাত ধরে কেঁদে ফেলল গুরবচন সিং। কুলদীপের বদলে কি করে আমি কমলকে অন্য কাউকে বাঁচতে বলবো? কারুর কিচ্ছু বলতে হলো না কমলজিৎ কৌরকে। মণ্ডপে এসে নিজেই বেরিয়ে এসেছে। সে এসে বলল, জাট মেয়ের একবারই স্বামী বাঁচে, কুলদীপের ছবি আনাও, ছবির সঙ্গে আজ আমার বিয়ে হবে। পাঞ্জাবের একটা পুরনো প্রথা আছে। ভারতবর্ষের স্বাধীনতার যুদ্ধের সময় ঘরে ঘরে এরকম হয়েছিল। যে ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে বহুদিন থেকেই, সে স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়ে ফেরার, কবে ফিরবে বা আদৌ ফিরবে কিনা তার কোনো ঠিক নেই। তখন তার ছবির সঙ্গে বিয়ে হতো তার বাগদত্তা বধূ। এরপরেই হয়তো শহীদ হবার খবর এসেছে ছেলের। বৈধব্য মেনে নিয়েছে সেই সমস্ত মেয়েরা, আর সারাটা জীবন ছবির সম্পর্ককেই তারা মেনে গেছে। সেইভাবে বিয়ে বসল কমলজিৎ। কুলদীপ সিং মান ছবির মধ্যে থেকে তার দিকে চেয়ে হাসছে। ছবির ওপর গোলাপি চাদর বিছিয়ে তার একটা কোনা কমলজিতের হাতে ধরিয়ে বিয়ের বাণী পাঠ করা শুরু করলেন গ্রন্থি। চোখ বন্ধ করল কমলজিৎ কৌর। তার জেদে বিয়ের প্রত্যেকটা নিয়ম নিখুঁতভাবে মানা হলো। এক এক মন্ত্রপাঠের সঙ্গে সঙ্গে কুলদীপের ছবি নিয়ে চাদরে খুঁট ধরে পবিত্র গ্রন্থ সাহেবকে 4 বার প্রদক্ষিণ করল কমলজিৎ। সম্পন্ন হলো 4 লামা। এরপর আরদাস, আনন্দ কারজ বা শুভ বিবাহের শেষ পর্ব। কুলদীপের ছবি বুকে নিয়ে দাঁড়িয়ে আছে কমলজিৎ। সবাই হাত জোর করে উঠে দাঁড়ালো। গ্রন্থি সুর করে প্রার্থনা করে চলল। দৌলতপুরার যশবন্ত সিং মান আর সুখদেব কৌর মানের সুপুত্র কুলদীপ সিং মানের সঙ্গে গুরবচন সিং গিল আর রূপিন্দর কৌর গিলের একমাত্র পুত্রী কমলজিতের আনন্দ কারজ শেষ হলো। রাব্বা, তোমার কৃপায় ধর্মত এরা এখন স্বামী স্ত্রী, এদের তুমি সুখী রেখো। এইবার মেয়ে বিদায়ের পালা। চোখ মুছতে মুছতে রূপিন্দর কৌর দেশি ঘিতে বানানো আটার প্রসাদী হালুয়া জামাইয়ের ছবিতে ছুঁয়ে মেয়েকে খাইয়ে সবার হাতে হাতে একটু একটু করে বিতরণ করল। কুলদীপের ছবির গোলাপি চাদরের আঁচলে কমলজিতের মাথা নিজের হাতে ঢেকে দিল যশবন্ত সিং মান। গুরবচন সিং গিলের বুক থেকে গিল খানদানের একমাত্র মেয়েকে মান বংশের বধূর স্বীকৃতি দিয়ে নিজের বুকে টেনে নিল যশবন্ত। কমলজিৎকে ডাকল, চল বহু, আপনা ঘর চল।
যশবন্ত সিংকে এই প্রথম বাপ সম্বোধন করলো কমলজিৎ কৌর মান। অস্ফুটে বলল, বাপুজি। যশবন্ত সিং মানের বাড়ি, সেখানে কুলদীপের উঠিয়ে নিয়ে আসার কথা ছিল কমলজিৎকে, আর আজ তার ছবি বুকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে কমলজিৎ কৌর মান। চোখের জলে ভেসে ছেলের ছবি, আর বউ বরণ করলো সুখদেব কৌর মান। কমলজিৎ শাশুড়ির চোখ মুছিয়ে দিয়ে ডাকলো, বিজি। পেটের মেয়ের মতোই কোলে পিঠে বড় হওয়া ছড়ির মুখে এই নতুন সম্পর্কের ডাক আজ হু হু করে কাঁদালো সুখদেব কৌরকে। বউকে জড়িয়ে ধরল, বেটি। কমলজিৎ তার ঠোঁটে আঙুল রাখল, বেটি নয়, বহু বলো। তারপরে এলো সোহাগ রাতের জামা। সব আলো সেদিন কিন্তু নেভাতে নেই। দুলহা এসে চূর্ণি সরিয়ে দুলহানের মুখ দেখবে, তারপর দুলহাই সেই আলো নিভিয়ে দেবে। একখানা মাত্র বাতি জ্বালিয়ে রেখে ফাঁকা ঘরে খালি বিছানায় একলা বসে এতক্ষণে বুক ভেঙে কেঁদে উঠল কমলজিৎ। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল একসময় অবসন্ন শ্রান্ত কমলজিৎ। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। শরীরের ওপরে চাপে ও আর নড়তে পারছিল না। ঘোর কাটিয়ে এক ঝটকা মেরে উঠতে গেল। আরো নিবিড় হয়ে এলো শরীরের ওপর শরীর। ঘুমের ঘোর নয়, সত্যি সত্যি। রাত নিঝুম, ঘরের আলো নেভানো, কিচ্ছু দেখা যাচ্ছে না। কিন্তু কমলজিতের বড় চেনা এই স্পর্শ, এই গন্ধ। ঠোঁটের ওপর কুলদীপের তপ্ত ঠোঁট, বুকের ওপর চওড়া বুক, আর বাকিটা সেই চেনা শক্ত হাত চিনিয়ে দিতে যাচ্ছে। কমলজিৎ গুঙিয়ে উঠল, কুলদীপ। কুলদীপ সিং কমলজিতের মুখে হাত চাপা দিল, ফিসফিসিয়ে বলল, চুপ, এখন কোনো কথা নয়। খড়কৃপানের মতো এক তীক্ষ্ণ বিদ্যুৎ কমলজিতের মধ্যে ঢুকে গেল। তীব্র ব্যথা, তীব্র সুখ। শিউরে উঠল কমলজিৎ। বড় ঘড়িতে তখন রাত 3টের ঘন্টা। লাফ দিয়ে উঠল কুলদীপ। কমলজিতের ঠোঁটে ঘন করে চুমু খেয়ে বলল, যাচ্ছি। আমি যে এসেছিলাম কাউকে বলবে না, তাহলে আর আসতে পারবো না। কমলজিৎ আঁকড়ে ধরল স্বামীকে। কবে ছেড়ে দেবে ওরা তোমাকে? কুলদীপ হাসল। ছাড়বে কি, ওদের কাছ থেকে তো পালিয়েছি আমি। কমলজিৎ আরো জোরে ধরে রইল কুলদীপকে। কিন্তু কতদিন এভাবে পালিয়ে বেড়াবে? আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো। কুলদীপ সিং অনেক আদর করলো তার কমলজিৎকে। এখন না, সময় হলে ঠিক এসে নিয়ে যাব। আর যখনই পারবো রাতে এরকম লুকিয়ে চলে আসব। কাউকে বলো না যেন। না না, কথা দিল কমলজিৎ। জানলা দিয়ে লাফিয়ে নিচে পড়ল কুলদীপ। জানলায় দাঁড়িয়ে রইল কমলজিৎ। ভোরের তখন আর বেশি দেরি নেই। ঘড়ির ঢং ঢং শব্দ জানান দিল যে তখন 3:30 বাজে। পেছনে ফিরে তাকালো কুলদীপ, হাত নাড়ল। তারপর আলো ছায়া আধারের মধ্যে দিয়ে কমলজিতের দৃষ্টির বাইরে চলে গেল। বিছানায় এসে বসলো কমলজিৎ কৌর। সারা শরীরে এক আশ্চর্য স্বাদ। হাঁটতে চলতে কষ্ট হচ্ছে, কোমর টনটন করছে ব্যথায়, তবু বড় মধুরে যন্ত্রণা। নেশার মতো মাদক আচ্ছন্নতায় চোখ বুজে আসছিল। ও শুয়ে পড়তে গেল। তখন বুকে আঙুল লেগে হঠাৎ চিনচিন করে জ্বলে উঠল। কাপড় সরিয়ে দেখল কুলদীপের হাতে লোহার কড়ার ঘষায় চামড়াটা ছড়ে গেছে। হাসল কমলজিৎ, তারপরে ঘুমিয়ে পড়ল। ধর্মর করে জেগে উঠল কমলজিৎ কৌর। কখন সকাল হয়ে গেছে। দরজায় ধাক্কার পর ধাক্কা পড়ছে। তাড়াতাড়ি উঠে দরজা খুলে দেখে তার শ্বশুর যশবন্ত সিং মান। তার চোখ রক্তবর্ণ।
কমলজিৎকে এক হাতে জড়িয়ে ধরে নিজের ঘরে গেল। সেখানে মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে সুখদেব কর। গুরবচন সিং গিল আর রূপিন্দর কর মুখ ঢেকে কাঁদছে। মেয়েকে দেখে হাহাকার করে উঠল তারা। ঘরে আরো জনাদশেক লোক। তাদের টুকরো টুকরো কথা শুনতে পাচ্ছিল কমলজিৎ। পালাতে গিয়ে গুলি খেয়ে একেবারে ঝাঁঝরা হয়ে গেছে কুলদীপ সিং মান। তার সঙ্গে সোহাগরাত বানাতে আসার ফলে তাহলে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল কমলজিৎ। কখন কখন হয়েছে? যশবন্ত সিং তাকে ঝাঁকাতে ঝাঁকাতে কেঁদে উঠল। রো বিটিয়া, কাঁদ বেটি কাঁদ, সে নেই, কখন তা জেনে কি হবে? গুরবচন সিং কান্নার মধ্যেই বলল, গতকাল রাত 12টার সময় হবে। সবাইকে চমকে দিয়ে হঠাৎ করে হেসে উঠল কমলজিৎ। হাসতে হাসতে সমানে মাথা নেড়ে নেড়ে বলতে লাগলো, না না, এটা হতেই পারে না। পাগল হয়ে গেল নাকি মেয়েটা? গুরবচন আর যশবন্ত একসঙ্গে ভীষণ ঝাঁকুনি দিল কমলজিৎকে। হ্যাঁ বেটি হ্যাঁ, রাত 12টায় পালাতে গিয়েই। গলা বন্ধ হয়ে এলো দুই হতভাগ্য বাপের। যশবন্ত সিং তার একমাত্র ছেলের নিশানি ছেলের বউয়ের হাত ধরে মিনতি করল, হোশ মেয়া বেটি, হোশ মেয়া। কিন্তু কাঁদবার বদলে ফুলে ফুলে হেসেই চলল কমলজিৎ কর। তবে তো এদের নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। রাত 12টার পরে তো কুলদীপ আর ও। বুকের খাজে হাত দিল কমলজিৎ। ছাল ওঠা চামড়া জ্বলে উঠল সঙ্গে সঙ্গে চিনচিনিয়ে। হাসতে হাসতে লুটিয়ে পড়ল কমলজিৎ এবার। তবে তো কুলদীপ আচ্ছা বুদ্ধ বানিয়েছে সকলকে। 3:30টার সময় তো জানলা দিয়ে লাফিয়ে নেমে সে তো। না না, মুখে চুন্নিটা গুজে দিল কমলজিৎ। কাউকে সে কিচ্ছু বলবে না। সে কথা দিয়েছে, জানাজানি হয়ে গেলে কুলদীপ আর তার কাছে আসতে পারবে না। এর ঠিক 3 মাস পরে সোহাগরাত না হওয়া কুমারী বিধবা কমলজিৎ কর নিঃসংকোচে জানিয়ে দিল সে 3 মাসের অন্তঃসত্ত্বা। হাজারো জেরা মার ধর, কিন্তু না, তার ওই এক কথা, বাচ্চার বাপ কুলদীপ সিং মান। এছাড়া আর কিচ্ছু বলবো না আমি। বলবে কি করে? মান বংশের ইজ্জত নিয়ে তাদের মরা ছেলের দোহাই দিয়ে খেলতে নেমেছে এই বেঈমান ছোকরি, যাকে মেয়ের চেয়ে বেশি আদরে তারা বুকে করে রেখেছিল। তবু যশবন্ত সিং স্ত্রীর কাছ থেকে নিঃসন্দেহ হয়ে নিতে চাইল। কুলদীপের কারণে, মানে বিয়ের আগেই কি? সুখদেব কর দৃঢ়ভাবে মাথা নাড়ল। না, মাসে ঋতু স্নান সেরেই এই বিয়ে হয়েছে। তখন গর্ভ কিছুতেই হতে পারে না। এই গর্ভ হয়েছে শাদির পরেই। যেখানে সোহাগরাত পর্যন্ত হয়নি, তার আগেই যেখানে কুলদীপ। কাঁদতে কাঁদতে হিসিয়ে উঠল সুখদেব। হঠাৎ সে তার স্বামীকে বলল, এই কালনাগিনীকে এক্ষুনি বার করো বাড়ি থেকে। আর কোনো সন্দেহ রইল না। ফেটে পড়ল গুরবচন সিং গিল। এ হতে পারে না। মেয়ে তার পাগল হয়ে গিয়ে কি না কি বলেছে, সেই অজুহাতে বিধবা মাথা খারাপ বউকে ঘাট থেকে নামানোর জন্য এই ফিকি। মুছে গেল ছেলেবেলা থেকে গড়ে ওঠা এই মজবুত বন্ধুত্ব। মাঝে কমলজিৎ, আর দুই ধারে দুই খ্যাপা ষাঁড়ের মতো যশবন্ত সিং মান আর গুরবচন সিং গিল। এসব ঝগড়া আসতে হয় না। লোক জমে গেল যথারীতি। গর্জন করে উঠল গুরবচন, খবরদার, বলো যে বইয়ের ওপর দরদ সব ফুরিয়েছে। বিধবা বউকে আর রাখতে চাইছো না, কিন্তু বদনাম করো না আমার মেয়ে। গুরবচন সিং গিল রাগে চিৎকার করে বলতে লাগলো যে এইরকম 100টা মেয়েকে জীবনভর খাওয়ানোর ক্ষমতা আমি রাখি,
কিন্তু তার জাট রক্তকে বদনাম করবে এটা আমি কখনো সহ্য করব না। জাট রক্ত? ঘেন্নায় থুতু ফেলল যশবন্ত সিং মান। সেজন্যই তো আরো লজ্জা আমার। জাটের রক্তে এত ময়লা? ছাতি ফুলিয়ে বিশাল হয়ে উঠল গুরবচন সিং। কোমর থেকে কৃপান টেনে নিতে গিয়েও সামাল দিল। ঠিক আছে, আমি এক্ষুনি ফরিদকোট যাচ্ছি। সেখান থেকে সব থেকে ভালো মেয়েদের ডাক্তারকে এনে কমলকে পরীক্ষা করাবো। তোমরা সবাই সাক্ষী থাকবে। যদি এ কথা মিথ্যে প্রমাণিত হয়, গুরুজির শপথ। আবার কৃপানে হাত দিল গুরবচন সিং। যশবন্ত বুক টান করে বলল, তখন তোমার কৃপানের সামনে কলিজা আমি ধরে দেব গুরবচন। সবাই সাক্ষী। কিন্তু তোমার মেয়েকে জিজ্ঞেস করছো না কেন? ও তো পাগল। কুলদীপের মরার খবর পেয়েই তো পাগল হয়ে গেছে। ওকে জিজ্ঞাসা করে কি হবে? শান্ত মুখে এতক্ষণে কথা বলল কমলজিৎ। না বাপু, আমি সুহাগন, কুলদীপের বাচ্চার। থাবা দিয়ে মেয়ের মুখ বন্ধ করে দিল গুরবচন সিং গিল। ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে টেনে নিয়ে গিয়ে ঘরে বন্ধ করে স্ত্রীকে সাবধান করে দিয়ে বেরিয়ে এলো। লেডি গাইনি ডাক্তার, প্যাথোলজিস্ট, ফরিদকোট থেকে নানা রকম পরীক্ষার পুরো টিম নিয়ে এসে গুরবচন সিং যখন ঘরের দরজা খুলল, তখন কমলজিৎ কোমায় আচ্ছন্ন। সব ব্যবস্থা নিয়ে আস্তে আস্তে পুরো 2 দিন এর মধ্যে কেটে গেছে। কমলজিতের অবস্থা দেখে তীব্র ভৎসনা করে ওই অবস্থাতেই যাবতীয় টেস্ট সারল ডাক্তারেরা। রায় বেরুল, ফলস প্রেগনেন্সি, পেটে কোনো বাচ্চা নেই। গ্রামের বিশিষ্ট লোকেরা জড়ো হয়েছে গুরবচনের বাড়িতে। যশবন্ত সিংও এসেছে। ডাক্তারেরা, বিশেষ করে মহিলা ডাক্তারটি বুঝিয়ে দিল ব্যাপারটা। মা হবার তীব্র লিপ্সা থেকে মেয়েদের, বিশেষ করে বিবাহিত মেয়েদের, এরকম সমস্যা হয়। আর কমলজিৎ কর তো সব দিক থেকেই রিক্ত। প্রচণ্ড মানসিক আকাঙ্ক্ষা থেকে তার এরকম হতেই পারে। তবে খরদৃষ্টিতে ডাক্তারটি বিঁধল যশবন্ত সিং মান আর গুরবচন সিং গিলকে। এখন ওর যে অবস্থা হয়েছে, ও বাঁচবে কিনা সন্দেহ। তবে আমরা যা করার করছি। জিনিসপত্র গুটিয়ে নিয়ে উঠে দাঁড়ালো ডাক্তারেরা। গুরবচনের পায়ের কাছে বুকের জামাটা ছিঁড়ে দিয়ে আছড়ে পড়ল যশবন্ত সিং মান। গুরবচন সিং গিল বাঘের গলায় গর্জন করে উঠল, আরো অনেক কঠিন শাস্তি আমি তোমায় দেব। জাট গিলের রক্তে এত ময়লা? গাইনি ডাক্তার এবার ঘুরে তাকালো। গুরবচনকে ডেকে বলল, একটু শুনুন এদিকে এসে। সকলের আড়ালে গিয়ে দাঁড়ালো ওরা। লেডি ডাক্তার আস্তে আস্তে বলল, নীতির দিক থেকে আপনার বন্ধুর সঙ্গে ঝামেলা না করাই আপনার উচিত। আপনার মেয়ের প্রেগনেন্সি ফলস, কিন্তু ও ভার্জিন, মানে কুমারী নয়। তার পুরুষ সংসর্গ হয়েছে। হাঁ করে উঠল গুরবচন সিং গিল। ডাক্তার সহানুভূতির গলায় বলল, বিশ্বাস করুন, এখনকার টেস্টে এগুলো ধরা যায়। এই ক্ষেত্রেও ধরা পড়েছে। তারপরে তারা চলে গেল। একইভাবে পড়ে রয়েছে যশবন্ত সিং মান। তার সামনে এসে দাঁড়ালো গুরবচন সিং গিল। বন্ধুকে বুকে জড়িয়ে ধরে মেয়ের ঘরে এসে বসল। দুজনের বুক তখন দুভাবে জ্বলছে। রাত্রিবেলা হঠাৎ কমলজিতের চোখ খুলে গেল। নেভার আগের প্রদীপের মতো দপদপে দৃষ্টি। দরজার দিকে চেয়ে হাসি মুখে ডেকে উঠল, কুলদীপ, এসেছ? এবার সময় হয়েছে আমাকে নিয়ে যাবার। দেখেছ, আমি কথা রেখেছি। সোহাগ রাতে যে আমার কাছে এসেছিলে তুমি, কাউকে তা বলিনি। গায়ের রুম দাঁড়িয়ে গেল যশবন্ত সিং মানের। শাদির দিন কুলদীপের গলায় তার নিজের হাতে পরিয়ে দেওয়া গুরুজির লকেট, গুরুদ্বারা থেকে তুলে নিয়ে যাবার সময় যেটা তার গলায় ছিল,
কিন্তু সৎকারের সময় আর সেটা পাওয়া যায়নি। সেটা কমলজিতের বেনির ভেতর থেকে বের হয়েছে। যশবন্ত সিং মান বন্ধুর হাত খামচে ধরল, রুদ্ধশ্বাসে কথাটা জানালো। ততক্ষণে প্রদীপ নিভে গেছে, চোখ বন্ধ, বিছানায় পড়ে রয়েছে কমলজিৎ। চিৎকার করে কেঁদে উঠেছে রূপিন্দর কৌর। এবার গ্লানিমুক্ত হয়ে শুদ্ধ কান্না কাঁদতে পারল গুরবচন সিং গিল। छोड़ी আমাদের সত্যি সুহাগান দোস্ত। গল্পটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবেন না, আর তার সঙ্গে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আবার আসবো আমি এই রকমই আর একটি গল্প নিয়ে। ধন্যবাদ।